নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই চ্যানেলে। আমরা কয়েকদিন ধরে এমসিকিউ এর একটা প্র্যাকটিস সিরিজ করছি, কখনো মক টেস্ট করছি, কখনো এমসিকিউ গুলো কি ধরনের বিগত বছরে এসেছিল সেগুলো কিন্তু প্রতিনিয়ত প্র্যাকটিস করছি এবং বিভিন্ন টপিক নিয়ে করছি, বিভিন্ন সাবজেক্ট নিয়ে করছি। তা আজকে আমরা ইংরেজি সিটেটে বিগত বছরগুলোতে ইংরেজি গ্রামারে, পার্টিকুলারলি গ্রামারে ঠিক কি ধরনের প্রশ্ন এসেছিল সেগুলো নিয়ে চর্চা করব। প্রচুর এমসিকিউ আজকের এই ভিডিওতে থাকতে চলেছে। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে ইংরেজি গ্রামারে। প্রথম প্রশ্ন, উই হ্যাড ম্যানেজড টু গেট দ্য টিকিটস। এই লাইনটার মধ্যে এখানে আন্ডারলাইন করা আছে ম্যানেজড, এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে। এই আইডেন্টিফাই দ্য টেন্স অফ দ্য আন্ডারলাইন্ড এক্সপ্রেশন, মানে এই যে হ্যাড ম্যানেজড, এই যে ওয়ার্ড দুটো, এই দুটো ওয়ার্ডের যে টেন্সটা সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এই হচ্ছে অপশন, কোনটা হবে সঠিক উত্তর? খুব সহজ, চলুন আপনারা উত্তরটা দিয়ে দিন। এটা 2024 সালে এই প্রশ্নটা এসেছিল। আমি টাইমার অন করছি। সঠিক উত্তর পাস্ট পারফেক্ট। একদম, আমরা প্রত্যেকেই জানি যে হ্যাড ম্যানেজড মানে হ্যাড আর ভার্বের থার্ড ফর্ম, এটা হচ্ছে পাস্ট পারফেক্টের যে রুল। হ্যাড প্লাস V3, এটাই হচ্ছে পাস্ট পারফেক্টের রুল। চলুন আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন 65। এখানে নাম্বারটা দেখে কনফিউজ হওয়ার কিছু নেই, কারণ এটা একটা অনেক বড় প্রশ্নোত্তর সিরিজ থেকে প্রশ্নগুলো বেছে নেওয়া হয়েছে এবং সেখানে শুধুমাত্র গ্রামারের প্রশ্নগুলো আজকে রাখা হয়েছে। পরবর্তীতে পেডাগজির প্রশ্ন আসবে এবং অন্যান্য যে ইংরেজি বিষয়ের প্রশ্নগুলো আছে সেগুলোও থাকবে। আজকে যেহেতু শুধুমাত্র গ্রামারের প্রশ্নগুলো থাকছে সেই জন্য প্রশ্নগুলোর সিরিয়ালটা এভাবে আছে। তাহলে 65 নম্বরের প্রশ্নটা আমরা দেখবো এবার। The tickets for the play were squirming in our pockets. What literary device has been used in the underlined expression? এটাও সেই 2024 সালে এই প্রশ্নটা এসেছিল। লিটারারি ডিভাইস, ফিগার্স অফ স্পিচ, মনে করুন একটা ভিডিও, সেপারেট ভিডিও এটা নিয়ে করেছিলাম, যার ফার্স্ট পার্টটা হয়েছে রিলিজ, সেকেন্ড পার্টটাও রিলিজ হবে দু একদিনের মধ্যেই। সেই ফিগার্স অফ স্পিচ থেকেই কিন্তু এই প্রশ্নটা। লিটারারি ডিভাইস, এখানে কোনটা ব্যবহার হচ্ছে? এ পার্সনিফিকেশন, নাকি সিমিলি, নাকি সি অ্যালিটারেশন, নাকি 4 অক্সিমরন? কোনটা হবে সঠিক উত্তর? আপনারা চট করে উত্তরটা দিয়ে দিন, আমি টাইমার অন করছি এখন। একদম সঠিক উত্তর হচ্ছে পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন অর্থাৎ ব্যক্তিত্ব আরোপ করা হচ্ছে এখানে, ব্যক্তিত্ব আরোপ করা হচ্ছে। এই যে স্কুইমিং কথাটা দেখুন, স্কুইমিং মানে হচ্ছে মোচড়ানো, মানে টিকিট জীবন্ত মানুষের মতো মোচড়াতে দেখানো হচ্ছে, মানে যেন প্রাণ পেয়ে গেছে টিকিটটা। আর সেই জন্য যে ফিগার্স অফ স্পিচ এখানে ইউজ করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে পার্সনিফিকেশন। চলুন পরের প্রশ্নে আমরা যাই। প্রশ্ন নাম্বার 66, হুইচ লিটারারি ডিভাইস হ্যাজ বিন ইউজড ইন দ্য এক্সপ্রেশন স্কারলেট সোলজার্স? দেখুন এখানেও কিন্তু আরো একটা লিটারারি ডিভাইস থেকে প্রশ্ন, মানে ফিগার্স অফ স্পিচ থেকে। স্কারলেট অফ সোলজার্স 2024 সালে এই প্রশ্নটা এসেছিল। তাহলে এখানে এই অপশনগুলো এবার দেখুন, সিমিলি, মেটোনিমি, অ্যালিটারেশন আর ট্রান্সফার্ড এপিথেট। চট করে উত্তরটা দিয়ে দিন, আমি টাইমার অন করছি এখন। সঠিক উত্তর অ্যালিটারেশন। এখানে দেখুন এই যে শব্দটা,
স্কারলেট সোলজার্স, এখানে এই শব্দটার মধ্যে দুটো শব্দের মধ্যেই কিন্তু এই যে এস এর পুনরাবৃত্তি হচ্ছে। আর এই নিয়মটা আমরা খুব ভালোভাবে জানি, এটাকেই বলা হচ্ছে অ্যালিটারেশন। তাহলে আপনারা বুঝতে পারেন যে অ্যালিটারেশন এমন একটা অলংকার বা এমন একটা ফিগারস অফ স্পিচ যেখানে একই ধ্বনি বা একই সাউন্ড বারবার রিপিট হয়। এখানে যেমন এস এর রিপিটেশন হয়েছে। চলুন এবার আমরা পরের প্রশ্নে যাই। 67. Identify the rhyme scheme of the lines. Oh, what is that sound? Only the scarlet soldiers, dear. Oh, what is that light? Only the sun on their weapons, dear. এখানে রাইম স্কিম কি? রাইম স্কিম খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। চলুন এটা একটু ছোট্ট করে বুঝে নিই। রাইম স্কিম বের করতে গেলে আমাদের সবসময় দেখতে হবে যে কবিতার লাইনগুলো আছে সেই কবিতার লাইনের শেষের ওয়ার্ডগুলোর মধ্যে মিল আছে কিনা, মানে ছন্দের একটা মিল আছে কিনা, সেই ছন্দের মিলটা খুঁজে বার করতে হবে। তাহলে দেখুন আমরা লাইনগুলো যদি দেখি, ও হোয়াট ইজ দ্যাট সাউন্ড, অনলি দ্য স্কারলেট সোলজার্স ডিয়ার। এখানে প্রথম লাইনটা আমরা যদি দেখি তাহলে প্রথম লাইনের শেষ যে শব্দটা সেটা কি বলছে, সেটা হচ্ছে সাউন্ড। তারপরে কি লাইন আছে, অনলি দ্য স্কারলেট সোলজার্স ডিয়ার, তারপর আছে ডিয়ার। তাহলে কোনো মিল নেই। তাহলে প্রথম সাউন্ড যেটা আছে সেই সাউন্ডে আমি একটা নামকরণ করলাম, ধরুন এটার নাম দিলাম এ। আর ডিয়ার তারপরের লাইনের যে শেষ শব্দ সেটার নাম দিলাম বি, কারণ এর সাথে কিন্তু প্রথম লাইনের কোনো মিল নেই, সেই জন্য এটা একটা নতুন শব্দ, তাই এর নাম দিলাম বি। তারপরের লাইনে কি আছে, ও হোয়াট ইজ দ্যাট লাইট, এটারও কিন্তু কোনো মিল নেই, তাহলে এটারও একটা নাম দিলাম সি। তারপরের লাইনে কি আছে, অনলি দ্য সান অন দেয়ার উইপন্স ডিয়ার, তাহলে এখানে ডিয়ার আর পরের লাইনেও কিন্তু ডিয়ার পাচ্ছি। তাহলে এই আগের ডিয়ারে বি নাম দিয়েছিলাম, তাই এর নামেও বি দিলাম। তাহলে দেখুন দুটো ডিয়ারে কিন্তু সেম, সেই জন্য নামকরণও সেম হলো। তাহলে মূল লক্ষ্য রাখতে হবে আমাদের রাইমিং ওয়ার্ড, মানে একই ছন্দের শব্দ। তাহলে আপনারা এখন দেখবেন যে প্যাটার্নটা তৈরি হলো। কি প্যাটার্ন তৈরি হলো, এ বি সি বি, এ বি সি বি, অর্থাৎ নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। আশা করছি এই বিষয়টা বোঝাতে পারলাম যে রাইম স্কিম যে বিষয়টা গ্রামারের, সেটা অত্যন্ত মজাদার একটা বিষয়, এবং আশা করি পরবর্তী বিষয়ে যদি প্রশ্ন আসে আপনারা খুব সহজেই কিন্তু সেই প্রশ্নের উত্তর করতে পারবেন। এবার আমরা পরের প্রশ্নে এগোই। এটাও সেই 2024 সালে আসা প্রশ্ন। আইডেন্টিফাই দ্য টেন্স অফ দ্য গিভেন এক্সপ্রেশন হ্যাড thus succeeded, মানে টেন্সটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। হ্যাড thus succeeded, দেখুন এর আগেও কিন্তু আমরা এরকম একটা প্রশ্ন করলাম। হ্যাড তারপর ভার্বের থার্ড ফর্ম, হ্যাড এর পর ভার্বের থার্ড ফর্ম, মানে পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ নাম্বার ডি। নাম্বার ডি হচ্ছে কারেক্ট আনসার, পাস্ট পারফেক্ট টেন্স। চলুন পরের প্রশ্ন আমরা দেখে নিই এবার। 69. Identify the tense of the underlined word in I drew near to it. I drew near to it, এখানে আন্ডারলাইন ওয়ার্ডটা হবে drew। কোনটা হবে এর পারফেক্ট যে টেন্স, সেটা 2024 সালের প্রশ্ন। আমরা প্রত্যেকে জানি ড্র এর পাস্ট ফর্ম হচ্ছে ড্রিউ, তাহলে এটা সিম্পল পাস্ট, অর্থাৎ নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন আমরা দেখে নেব এবার। 70 নম্বর প্রশ্ন। আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ, খুব ভালোভাবে দেখুন, পার্টস অফ স্পিচ of the underlined word in the expression to die with grief. এখানে উইথ শব্দটা সম্বন্ধে জানতে চাওয়া হচ্ছে যে এই উইথ শব্দটার পার্টস অফ স্পিচ কি, টু ডাই উইথ গ্রিফে। এখানে উইথ শব্দটার পার্টস অফ স্পিচ হচ্ছে প্রিপোজিশন। যারা প্রিপোজিশন দিয়েছেন একদম সঠিক উত্তর।
চলুন আমরা পরের প্রশ্নে এগোই এবার। দ্য এজ অফ হার মিডল ফিঙ্গার, নেম দ্য পার্ট অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড মিডল ইন দ্য গিভেন সেন্টেন্স পার্ট। এখানে মিডল শব্দটার পার্ট অফ স্পিচ জানতে চাওয়া হয়েছে। খুব সহজ প্রশ্ন, এর সঠিক উত্তরটা হচ্ছে অ্যাডজেক্টিভ। মিডল শব্দটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। চলুন পরের প্রশ্নে আমরা যাই। 72 নম্বর প্রশ্ন। হাউ ওয়েল শি হ্যাড ডান, আইডেন্টিফাই দ্য টেন্স অফ দ্য গিভেন এক্সপ্রেশন। টেন্সটা আইডেন্টিফাই করতে বলেছে এই বাক্যটার মধ্যে। কি ধরনের টেন্স এটা? সেটা আবার কিন্তু এর আগে আমাদের বারবার দেখছি ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু একটা টেন্সের উপর খুব বেশি প্রশ্ন আসছে। এবং শি হ্যাড ডান মানে হ্যাড এর সাথে সেই ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পারফেক্ট টেন্স। এই পাস্ট পারফেক্ট নিয়ে কিন্তু বহু প্রশ্ন আমরা অলরেডি পেয়ে গেলাম। পরের প্রশ্নে আমরা এগোই। 73 নম্বর প্রশ্ন। এ নট অফ হিস্ট্রি স্টুডেন্টস, হোয়াট ডাজ নট মিন ইন দিস এক্সপ্রেশন। এখানে নট বলতে কি বোঝানো হচ্ছে? নট, KNOT, নট। এখানে নট বলতে বোঝানো হচ্ছে গ্রুপ। এই নটকে বলা হয় কালেকটিভ নাউন। আমরা প্রত্যেকেই জানি যে কালেকটিভ নাউন গুলো কি জিনিস। নট হচ্ছে সেই কালেকটিভ নাউন অর্থাৎ গ্রুপ। চলুন পরের প্রশ্নে আমরা যাই। 74 নম্বর প্রশ্ন। এ পোস্টমর্টেম অফ দ্য পেপার was being held. Identify the literary device. দেখুন আবার সেই লিটারারি ডিভাইস মানে ফিগার অফ স্পিচ used in the expression. সিমিলি, না হাইপারবোল, না প্যারালেলিজম, নাকি মেটাফর? এখানে সঠিক উত্তর কোনটা হবে আপনারা চট করে দিয়ে দিন। সঠিক উত্তর হবে মেটাফর। তার কারণটা কি? এই যে পোস্টমর্টেম অফ দ্য পেপার মানে পরীক্ষার কাগজকে এখানে মৃতদেহের সাথে কিন্তু তুলনা করা হচ্ছে। পোস্টমর্টেম অর্থাৎ মৃতদেহের যে অটোপসি করানো হয় তার সাথে তুলনা করা হচ্ছে, আর সেটাই হচ্ছে মেটাফর। এখানে একটা সিমিলির সাথে অনেকে একটু কনফিউশনে পড়ে যান এই বিষয়টা, মেটাফর আর সিমিলির মধ্যে। সিমিলিতে একটা তুলনা থাকে কিন্তু মেটাফরে তুলনাটা থাকে না। মেটাফরে সবসময় সরাসরি 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 বলেই দেওয়া হয়েছে। তুলনা কথাটা খুব বেশি প্রযোজ্য হবে সিমিলির ক্ষেত্রে, কিন্তু সরাসরি যে ক্ষেত্রে দুটো ভিন্ন বিষয়কে পাশাপাশি রাখা হচ্ছে সেটাই কিন্তু মেটাফর। এটা আমাদেরকে মনে রাখতে হবে। পরের প্রশ্নে আমরা যাই। তাহলে আমরা কিন্তু ফিগার অফ স্পিচ কিন্তু বিষয়টা দেখতে পাচ্ছি খুব বেশি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসছে। 75 নম্বর প্রশ্ন। দ্য ইয়াং ম্যান who had brought himself to Lata's attention. Identify the clause in the underlined part of the sentence. ক্লজটাকে আইডেন্টিফাই করতে বলেছে। Who had brought himself to Lata's attention. এখানে আন্ডারলাইন পার্টটা ওঠেনি। Who had brought himself to Lata's attention. Identify the clause in the underlined part of the sentence. এখানে কোনটা, এই আন্ডারলাইন পার্টটা কোন ক্লজ? এখানে অবশ্যই এটা অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ এটা কাকে? ইয়াং ম্যান সম্বন্ধে বলা হয়েছে, সেই জন্য এটা অ্যাডজেক্টিভ ক্লজ। ইয়াং ম্যান সম্বন্ধে এই who had brought himself to Lata's attention এই কথাটা বলা হচ্ছে। চলুন এবার পরের প্রশ্নে আমরা যাই। 76 নম্বর প্রশ্ন।
Which literary device has been used in to tame the poison? To tame the poison. আবার সেই লিটারারি ডিভাইস মানে ফিগার অফ স্পিচ টু টেম দ্য পয়জন এর ক্ষেত্রে কোন লিটারারি ডিভাইস ব্যবহার করা হয়েছে? এখানে টু টেম দ্য পয়জন এই কথাটা যদি আমরা খুব ভালোভাবে দেখি, এখানে পয়জন যে কথাটা বলা হয়েছে এখানে মানে লিটারালি সেই বিষ অর্থে কিন্তু ব্যবহার করা হয়নি। কোনো পার্টিকুলার কোনো পরিস্থিতি বা কোনো একটা মুহূর্ত বা একটা কোনো কি বলবো একটা খারাপ যে কোনো একটা খারাপ কিছুকে মিন করা হচ্ছে। তাহলে সেই খারাপ পরিস্থিতিটাকে টেম মানে হচ্ছে কন্ট্রোলে আনা বা পোষ মানানো, নিজের আয়ত্তে আনা, নিয়ন্ত্রণে আনা। তাহলে সেই পরিস্থিতিটাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসার একটা চেষ্টা, সেই বিষয়টাই কিন্তু এখানে বলা হচ্ছে। তার মানে একটা রূপক অর্থে ব্যবহার হচ্ছে এই পয়জন শব্দটা। তাহলে যেহেতু রূপক অর্থে ব্যবহার হচ্ছে, দুটো ভিন্ন অর্থ পাশাপাশি ব্যবহার করা হচ্ছে, তুলনা নয় সরাসরি ব্যবহার হচ্ছে, তাহলে এটাকে কিন্তু মেটাফর বলাটা সব থেকে উপযুক্ত হবে। মানে কোনো ক্ষতিকারক বা ধ্বংসাত্মক বস্তুকে নিজের নিয়ন্ত্রণে আনা। আর এখানে পয়জন শব্দটা সরাসরি কিন্তু বিষ অর্থে ব্যবহার হচ্ছে না, পার্টিকুলার একটা পরিস্থিতিকে ডিফাইন করছে এই পয়জন শব্দটা। তাহলে এই ফিগার অফ স্পিচ বিষয়টা কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে করতে হবে, কারণ আমরা কিন্তু দেখছি প্রতি বছরই প্রায় এই ধরনের প্রশ্ন আসছে। চলুন পরের প্রশ্ন দেখে নিই এবার। হুইচ ফিগার অফ স্পিচ, আবার কিন্তু ফিগার অফ স্পিচের প্রশ্ন, হুইচ ফিগার অফ স্পিচ ইজ দেয়ার ইন দ্য ফ্লেম ফিডিং অন মাই মাদার? এখানে কোন ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে? এখানে খুব ভালোভাবে দেখুন, এখানে যে শিখা, আগুনের শিখা, এই যে ফ্লেম, তাকে কিন্তু জীবন্ত করা হয়েছে। সে যেন খাচ্ছে, সে খাবার খাচ্ছে এরকম ভাবে। তাহলে ফ্লেমকে জীবন্ত করা হয়েছে, তার মানে তার মধ্যে প্রাণ ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর প্রাণ ঢোকানো মানে পার্সোনিফিকেশন, নাম্বার বি। একটা প্রাণহীন বস্তুর মধ্যে প্রাণ নিয়ে এসে প্রাণ আরোপ করে যখন সেটা কোনো শব্দের মাধ্যমে বোঝানো হয়, তাহলে সেই পার্টিকুলার ফিগার অফ স্পিচটাই হচ্ছে পার্সোনিফিকেশন। চলুন পরের প্রশ্নে আমরা যাই। পরে আরো কিন্তু একটা লিটারারি ডিভাইস আমরা দেখতে পাচ্ছি। হোয়াট লিটারারি ডিভাইস হ্যাজ বিন ইউজড ইন দ্য এক্সপ্রেশন লাইক এ ফ্ল্যাশ অফ লাইটনিং অ্যামং দ্য ক্লাউডস? এখানে একটা বিষয় পরিষ্কার যে লাইক এ ফ্ল্যাশ অফ লাইটনিং মানে এখানে সরাসরি তুলনা, এই যে লাইক, অ্যাজ, লাইক এই ধরনের শব্দগুলো আমরা পেলে পরে সরাসরি চোখ বন্ধ করে আমরা সিমিলি হিসেবে সেগুলো চয়েস করে নেবো সঠিক উত্তরটা, মানে লাইক এ ফ্ল্যাশ অফ লাইটনিং। চলুন পরের প্রশ্ন আমরা দেখে নিই এবার। 79. Identify the tense of the given expression led him astray. Led him astray. টেন্সটাকে আইডেন্টিফাই করতে বলেছে। লেড মানে মূল যে শব্দটা এল ই এ ডি, লিড, এই লিডের পাস্ট ফর্ম হচ্ছে এলইডি, লেড। তাহলে সিম্পল পাস্ট, আমরা সরাসরি নাম্বার ডি কে কারেক্ট হিসেবে বেছে নেব। সিম্পল পাস্ট, লিডের পাস্ট ফর্ম হচ্ছে লেড। চলুন পরের প্রশ্নে আমরা যাই। 80 নাম্বার প্রশ্ন। আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইন টেরিবল স্লটার। ইন টেরিবল স্লটার পার্ট অফ স্পিচটা আমাদেরকে এখানে বেছে নিতে হবে। আর আন্ডারলাইন করা শব্দটা হচ্ছে টেরিবল। এখানে টেরিবল কথার অর্থ হচ্ছে ভয়ঙ্কর ভাবে, আর স্লটার হচ্ছে মানে হত্যা করা। তাহলে খুব ভয়ঙ্কর ভাবে কোনো হত্যা লীলা চলেছে। তাহলে সেই ক্ষেত্রে এখানে টেরিবল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলুন পরের প্রশ্নে আমরা যাই। 81 নাম্বার প্রশ্ন। 2024 সালে প্রশ্নটা এসেছিল। লুকিং এট দ্য ওয়ার্ল্ড পাসিং বিনিথ হিম। লুকিং এট দ্য ওয়ার্ল্ড পাসিং বিনিথ হিম। এখানে দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড বিনিথ, এখানে বিনিথ শব্দটা ইজ অ্যান
ইজ এ অর অ্যান, সেটাকে কি বলা হচ্ছে? আর্টিকেল নাকি প্রিপোজিশন নাকি অ্যাডভার্ব নাকি কনজাংশন? প্রিপোজিশন। এখানে বিনিথ শব্দটা হচ্ছে প্রিপোজিশন। বিনিথ শব্দের অর্থ হচ্ছে নিচে। চলুন পরের প্রশ্নে আমরা যাই। নাম্বার 82. And he entered the cabin. The underlined is or an dash clause. কি ধরনের ক্লজ? And he entered the cabin. এই কথাটা কি ধরনের ক্লজ? এই বাক্যাংশটা কি ধরনের ক্লজ? এখানে দেখুন এই বাক্যটার মধ্যে হি এন্টার্ড দ্য কেবিন, এই বাক্যটা কিন্তু একটা সম্পূর্ণ বাক্য এবং সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, তাহলে এটাকে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলা যেতে পারে। আর এটা শুরু হচ্ছে অ্যান্ড দিয়ে এখানে প্রশ্নে, তাহলে অ্যান্ড কি? অ্যান্ড সম্বন্ধে আমাদের কি নলেজ? অ্যান্ড সম্বন্ধে আমরা যেটা জানি সেটা হচ্ছে এটা একটা কোঅর্ডিনেটিং কনজাংশন, মানে এটা আগে কোনো একটা বাক্যের সাথে কোঅর্ডিনেট করে, একটা সমন্বয় সাধন করছে। তাহলে অবশ্যই এখানে অ্যান্ড হি এন্টার্ড দ্য কেবিন, এই শব্দটা, এই যে বাক্যাংশটা, এটা কিন্তু একটা কোঅর্ডিনেট ক্লজ। তাহলে নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর, এটা একটা কোঅর্ডিনেট ক্লজ। এবার আমরা পরের প্রশ্নে যাব। 83. Only a mud track led to the village. The underlined word mud is or an, মানে mud এটা কি, কোন ধরনের পার্টস অফ স্পিচ? মাড শব্দটা ট্র্যাককে ডিফাইন করছে, তাহলে মাড শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে কারো সমস্যা নেই, খুব সহজ বিষয়টা। চলুন পরের প্রশ্নটা আমরা দেখি, পরে কি গ্রামারের প্রশ্ন। নম্বর 98. And I realized how traveling solo was. The underlined expression is or an dash clause. এটা 2023 সালে এসেছিল প্রশ্নটা। কোন ধরনের ক্লজ এটা? আন্ডারলাইন্ড এক্সপ্রেশনটা, মানে হাউ ট্রাভেলিং সোলো ওয়াজ, এই বাক্যাংশটা হাউ ট্রাভেলিং সোলো ওয়াজ, এটা কি ক্লজ? খুব ভালো করে দেখুন এখানে যে বাক্যাংশটা হাউ ট্রাভেলিং সোলো ওয়াজ, এই যে অংশটা, এই অংশটা এমন ভাবে এখানে আছে যেটা অবজেক্ট হিসেবে কাজ করছে, এবং পুরো অংশটা কিন্তু নাউনের মতো। ট্রাভেলিং সোলো মানে একা ভ্রমণ করা, একা ভ্রমণ করাটা কেমন ছিল, তাই এটা কিন্তু একটা নাউন ক্লজ, এটা অবশ্যই একটা নাউন ক্লজ। আর নাউন ক্লজ চেনার একটা সহজ উপায় আছে, সাধারণত হাউ, হোয়াট, দ্যাট এই ধরনের শব্দ দিয়ে কিন্তু শুরু হয়। ক্লজ নিয়ে একটা ডিফারেন্ট ভিডিও করার চিন্তা ভাবনা করছি, তাতে কিন্তু এই বিষয়গুলো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে এইটুকুই জেনে নিতে হবে আপাতত এই প্রশ্নগুলো সলভ করার জন্য, যে হাউ, হোয়াট, দ্যাট এই ধরনের শব্দগুলো দিয়ে যখন শুরু হয় যে সেন্টেন্সগুলো, যে বাক্যাংশগুলো, সেগুলো সাধারণত এই নাউন ক্লজের মধ্যেই পড়ছে। আর এখানে পার্টিকুলারলি আমরা দেখেই বুঝতে পারছি যে এখানে সেন্টেন্সের মধ্যে এটা অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। আই রিয়ালাইজড হাউ ট্রাভেলিং সোলো ওয়াজ। যাই হোক, এইভাবেই আমাদের গ্রামারের প্রশ্নগুলো সলভ করতে হবে, এবং আজকের মতো আমরা গ্রামারের যে পোর্শনটা সেটা এখানেই সীমিত রাখছি। পরবর্তীতে আমরা গ্রামারের অংশটাকে আরো এগিয়ে নিয়ে যাব, কারণ অনেক প্রশ্ন রয়েছে, সেগুলো প্রতিদিনই ঘুরিয়ে ফিরিয়ে আমরা আলোচনা করব এবং এইভাবেই এমসিকিউ গুলো প্র্যাকটিস করব। তাহলে বিগত বছরের প্রশ্নগুলো সম্বন্ধে আমাদের সঠিক ধারণা হবে এবং একটা গাইডলাইনও তৈরি হবে আগামী দিনের প্রস্তুতির জন্য। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে আগামীকাল। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।